This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুতন্দ্রার গাড়ির ড্রাইভার রাজদেও শর্মা গতকাল দাবি করেন সুতন্দ্রার কথা শুনে সে সাদা গাড়িটিকে ধাওয়া করেছিল। কোনো ইফটিজিং এর ঘটনা তার নজরে পড়েনি। সাদা গাড়ির চালক তাদের দিকে তাকিয়েছিল। সুতন্দ্রার কথাতেই বাবলু যাদবের গাড়িকে ধাওয়া করেছিল গাড়ি চালক রাজদেও শর্মা। তিনি জানান 100 কিমি গতিবেগে ছুটছিল গাড়ি, নিয়ন্ত্রণ করতে না পারাতেই দুর্ঘটনা। সাদা গাড়ি তাদের ধাক্কা মেরেছিল, তখনই সুতন্দ্রা সেই গাড়িটিকে ধরতে পারে। সুতন্দ্রার চালক রাজদেও বারবার চেষ্টা করে এগিয়ে গিয়ে সেই গাড়ি থামাতে, কিন্তু পারেনি। পরে জাতীয় সড়ক ছেড়ে লোকাল রোডে নেমে পড়ে সাদা গাড়ি। তার পিছনে সজোরে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সুতন্দ্রার মা তার মেয়ের মৃত্যুতে দুই গাড়ির সবাইকে দায়ী করেন, সবাইকে সন্দেহ করেন। রাজদেও জানান এই দুর্ঘটনার জন্য তারও খারাপ লাগছে। গতকাল সেই প্রসঙ্গে সুতন্দ্রার মা তনুশ্রী বলেন, তাহলে আগে ওই রকম বয়ান দিয়েছিল কেন, এখন আবার নতুন করে এই ধরনের বয়ান? ওরা বলেছিল যদি মাঝখানে গাড়ি থামাতাম তাহলে ম্যাডামকে ওরা গাড়িতে থেকে নামিয়ে নিত। এখন হঠাৎ করে এতটা কথার মধ্যে ফারাক আসছে, এটাই আমাকে ভাবিয়ে তুলছে। আমার মেয়ে যদি বলে থাকে জোরে গাড়ি চালিয়ে ওই গাড়িটিকে ধরতে, তাহলে একজন ড্রাইভারের কি কর্তব্য? চালকের উচিত ছিল যাত্রীদের সুরক্ষার কথা চিন্তা করা। মালিকের কথা শুনে জোরে গাড়ি চালিয়ে মালিককে মেরে দিলেন। গাড়ি চালক বা অন্য যাত্রীরা আগে কখনোই বলেননি যে সুতন্দ্রা গাড়ি জোরে চালাতে বলেছিল। সত্য উদ্ঘাটনের জন্য সবাইকেই ধরতে হবে। কয়েক সেকেন্ডে সিসিটিভি ফুটেজ সত্য উদ্ঘাটিত করতে পারবে না। গাড়ি ছুটছে অনেকক্ষণ, সেই ফুটেজ কোথায়? আমার একটাই দাবি, দুটো গাড়িতে যারা যারা ছিল তাদের প্রত্যেককে তদন্তের আওতায় আনা হোক। হঠাৎ করে বয়ান বদলের কারণ কি? এরাই তো বলছিল মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল, কটূক্তি করছিল, অশ্লীল অঙ্গভঙ্গি করছিল, কিন্তু যখন এফআইআর লেখা হলো সেখানে তার উল্লেখ রইল না। টাইপ করে ইংরেজিতে লেখা ছিল এফআইআর। এইসব জিনিসের উত্তর চাই আমি। বাবলু যাদবকে গতকাল দুর্গাপুর আদালতে পেশ করার সময় সে জানায়, আমি ভয় পেয়ে গিয়েছিলাম তাই পালিয়ে গিয়েছিলাম। বাবলুর এই বক্তব্য প্রসঙ্গে সুতন্দ্রার মা তনুশ্রী চ্যাটার্জি বলেন, কারো দোষ না থাকলে সে ভয় পাবে কেন? একটা দুর্ঘটনা হয়েছে দেখেও তিনি পালিয়ে গেলেন। মানুষের মধ্যে যখন কোনো দোষ থাকবে তখনই সে ভয় পাবে। বাবলু একা ধরা পড়েছে, তার সঙ্গে যারা ছিল তারা কোথায়? এতগুলো দিন পেরিয়ে গেল, সুভাষ শুধুমাত্র একজন ধরা পড়লো। গাড়িটা ঢুকিয়ে দিতে চেয়েছিলাম, গাড়ির স্পিডটা বেশি ছিল, নিয়ন্ত্রণ হারিয়ে যায় গাড়িটা ছেড়ে রেখে যায়। কালকে তো ওখানে গোপন জবানবন্দি দিয়েছে তুমি? কালকে তো আমাকে পাওয়া যায়নি। কালকে ডাকেনি? কালকে গেছিলো 2-3 জন গেছিল। তোমাকে কি ডেকেছে ওখানে পুলিশ? আমি তো ফোন বন্ধ, ব্যাটারি নেই ফোনে, কারোর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি। কি হয়েছিল মানে তুমি যেটা দাবি করেছিলে প্রথম দিন, পরের দিন দেখা গেল অভিযোগে সেটা নেই? প্রথম দিন আমি যেটা বলেছিলাম যে প্রথম ন্যাশনাল হাইওয়েতে আমাকে একবার মারা হয়েছিল গাড়িটা। মারার পর ডিভাইডে তুলে দেওয়ার চেষ্টা করেছিল, তখন ম্যাডাম গাড়িতে বসেছিল। ম্যাডাম বললো গাড়িটাকে দাঁড় করা। গাড়িটাকে ওভারটেক করে আমরা দাঁড়িয়েছিলাম। তারপরেও গাড়িটা পালিয়ে যায়। তারপর থেকে সেই গাড়িটাকে আর আমি ওভারটেক করতে পারিনি। যখন দেখছি আমাকে পেছন থেকে একজন বললো স্লো হয়ে যায়, আমি স্লো হয়ে গেছিলাম। কিংবা সোজা রাস্তা আমি দার্জিলিং মোড় দিয়ে, উনি ওনার গাড়ি যাচ্ছিলো, সিসিটিভি খুঁজে যেটা দেখা গেছে সিঙ্গেল রাস্তা, ওনার গাড়ি যাচ্ছে বাঁ দিক দিয়ে, আমার গাড়ি যাচ্ছে ডান দিক দিয়ে, কিন্তু আমার গাড়িটা পেছনে আছে। তারপর থেকে ওনাকে আর ওভারটেক করতে পারি। আগে কি ও পিছনেই ছিল ওই গাড়িটা, সাদা গাড়িটা? মানে এটা কতটা দূর পর্যন্ত গেছে? মানে ওটা পেছনে ছিল বলতে ন্যাশনাল হাইওয়ে থেকে যে যেটি রোডটা ঢুকছে, ঢুকেই দুটো বাম্পার আছে, বাম্পারের সামনে আমি দাঁড়িয়ে গেছিলাম, তখন ওনার গাড়ি আমার পেছনে হয়ে যায়। তুমি কি চেস করছিলে গাড়িটাকে, ফলো করছিলে জোরে? না, সেটা ম্যাডাম আমাকে মারার দিয়ে পালিয়ে যাওয়ার পর ম্যাডাম আমাকে বলেছিল গাড়িটাকে দাঁড় করার। গাড়িটাকে দাঁড় করাতে ম্যাডামের কথা শুনে আমি গাড়িটা ঢুকিয়েছিলাম। আচ্ছা, মানে হাইওয়ে থেকে নামিয়ে দিয়েছে? হাইওয়েতে পুরনো জিটি রোডে ঢুকে হাইওয়ে থেকে ওরা নেমে যাচ্ছে, তখন ওদেরকে ফলো করলো। এবার ওই দার্জিলিং মোড় থেকে আবার ওই রাস্তাটা হাইওয়েতেই উঠে যাচ্ছে। আচ্ছা, ঘুরে গিয়ে উঠছে? না, সোজাই উঠে যাচ্ছে, ওই রাস্তাটা হাইওয়েতে আবার মিলে যাচ্ছে। ওটাই পুরনো হাই রোড ছিল আগে। মানে ওটা চেনা জায়গা তোমার, যেখান দিয়ে কি উঠে যায়? ওটা চেনা যায়, কিন্তু গাড়িটাকে কি দাঁড় করাতে পারছিলে না? ওরা আমাদের গাড়িটাকে আরেকবার দাঁড় করাবার চেষ্টা করেছিল। সেই যখন দাঁড় করবার চেষ্টা করে আমি ডান দিকে যখন গলিটা পাই, গাড়িটা পাল্টি খেয়েছে ডান দিকের গলিতে, মেন রোডে না, ওই ডান দিকের গলিতে আমি সবাইকে বাঁচাবার চেষ্টা করি। গাড়িটা যদি ডান দিকে আমি ঢুকিয়ে নিতে পারি তাহলে সবাই বেঁচে যাবো।
গাড়িটা শুধু পাল্টি খেয়ে একটাই কারণ, ওখানে একটা টয়লেট ছিল, টয়লেটে বাঁদিকের চাকাটা উঠে যায়, সেই হিসেবে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা পাল্টি খেয়ে যায়। কত স্পিড ছিল গাড়ির? গাড়ির তো তখন আমার মিটারের দিকে অত চোখ ছিল না, আমার চোখ ছিল রাস্তার ছিল। দিকে। তুমি তো চালাও গাড়ি না, স্টারিং যতটা কাটাবার ততটাই কাটি, জোর থেকে তো বেশি। গাড়ির স্পিডটা কত ছিল? গাড়িটা মোটামুটি 190 100 হবে। যখন বলছিলে যে গাড়িটা ধাক্কা মারলো পেট্রোল পাম্প থেকে বেরোনোর পরে, তখন কি কটূক্তি বা টিজিং হয়েছে কিছু? সেরকম তো আমার চোখে পড়ে না, কিন্তু ড্রাইভারটার দিকে আমি একবার বাদির কাগজ দিয়ে দেখেছি যে আমাদের দিকে তাকাচ্ছিল, কিন্তু কোনো ইশারা বা গলার ভয়েস সেরকম আমি পাইনি, যেহেতু কাজ তোলা ছিল। ওরা কি কিছু বলেছিল যে গালাগাল দিয়েছিল? সেরকম কোনো গলার ভয়েস আমরা পাইনি। তা প্রথম দিন তো তুমি বলে টিজিং হয়েছে। না, প্রথম দিন টিজিং বলতে আমাদের দিকে তাকাচ্ছিল, আমাদের আগে যাচ্ছিল, একবার স্লো হচ্ছিল, বা পেছনের সিটে যারা বসেছিল তারা কি দেখেছে সেটা তো আমি বলতে পারছি না। আমি যেটুকু পেছনের সিটে যারা ছিল তারা তো আমি একবার তাকিয়ে দেখতে গেছি, আমার কোনো চেনাশোনা ড্রাইভার নয় তো, আমাদের ওখানকার লোকাল কোনো গাড়ি নয় তো, এই অনুযায়ী আমি বল জাস্ট একবার বাদিকে মুখটা দেখেছি। ওরা কি ভেতরে মদ খাচ্ছিল জানো? তবে মদের গ্লাস যখন পাওয়া গেছিল খাচ্ছিল, কিন্তু খেতে তো দেখিনি না। এই যে এক ঝলই খালি ওদের দিকে তাকিয়েছিলাম, ড্রাইভারটা আমাদের দিকে তাকাচ্ছিল না। আপনি যে ইফটিজিং এর যে অভিযোগটা করেছিলেন তাহলে সেটা কি বলবেন? না, ইফটিজিং বলতে ওদের কোনো গলার ভয়েস পাইনি, শুধু একবার তাকিয়েছে। এবার পিছনে যারা কিছু হয়েছে না হয়নি মনে হচ্ছে তো আমার কিছু হয়নি। তাহলে প্রথম দিন দেখিনি, আমি কিছু বলতে পারছি না যে হয়েছে, আমি বাধ্যতামূলক বলতে পারবো না যে হয়েছে। ম্যাডামই আপনাকে বলেছিল গাড়িটাকে ধরার জন্য, সেই জন্য ম্যাডামের নিজের গাড়ি ছিল। এখন ম্যাডামের মা বলছেন যে তুমি এবং গাড়িতে আরও যারা ছিল এবং ওদের গাড়িতে যারা ছিল সকলকেই গ্রেপ্তার করুক বা আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করুক, কার দোষে মেয়েটা মারা গেল। কি বলবে? সেটা মেয়ের মা যেটা বলছে, সবাইকে একবার করে জেরা করা দরকার। তোমাকে তো জেরা করেছে পুলিশ? হ্যাঁ, আমাকে থানায় করেছে। আদালতে নিয়ে গেছিল? আদালতে আমার তো ফোনে পাইনি, এদেরকে যেদিনকে নিয়ে যায়। তোমার কি মনে হয় যে তোমার ভুলেই অ্যাক্সিডেন্টটা হয়েছে? কারণ যে গতিতে তুমি গাড়িটা চালাচ্ছিলে, গতিবেগ তো বেশি ছিল, আমাকেও এখন নিজেকে নিজে ছোট মনে হচ্ছে, যেটা আমি কী করে ফেললাম। আমি সবাইকে বাঁচাতে পারলাম, আর একজনকে বাঁচাতে পারলাম না। তোমাদের কোনো চোটাঘাত কিছু লাগেনি? আমার একটু মাথায় লেগেছিল আর একটু লেগেছিল। আমি সবার লাস্টে গাড়ি থেকে বেরিয়েছি, আমি গাড়ির ভেতর আটকে গেছিলাম সিট বেল্ট অবস্থায়। তোমরা কি ড্রিঙ্ক করেছিলে? না না, কেউ করেনি। না, আমাদের এখান থেকে বেরিয়েছিলে 10টা, আমরা যাচ্ছিলাম বিহার, কিন্তু গাড়ির মালিক আমাদের সাথে আছে, আমাদের কী করে ড্রিঙ্ক না বলছি এখান থেকে 10টায় বেরোলে, ওখানে পৌঁছালে কটায়? এখান থেকে আমরা বেরিয়েছিলাম 9টার সময়। হ্যাঁ, বেরিয়ে ওখানে মোটামুটি আমাদের সঙ্গে ঘটনাটা ঘটেছে 12টা 20 থেকে 12:30 এরকম। ওই তেল ভরে যখন বেরোচ্ছ? তেল ভরে তাও অনেকটা চলে গেছিলাম, অনেকটা যাবার পর এই ঘটনাটা ঘটে। তা এখন ওর মা যে বলছে, সুতন্দ্রার মা বলছে যে সবাইকেই সন্দেহ করছে, যে সেটা একটা স্বাভাবিক, উনি স্পটে ছিলেন না, দূর থেকে ওনার মনে এখন যেটা আসছে সেটা বলতে চাই। তোমরা তাহলে প্রথমে বলেছিলে কেন যে টিজিং হয়েছে, ওরা আমাদের ধাওয়া করেছে, আমাদের গাড়িতে ধাক্কা মেরেছে? না, ধাক্কা তো অবশ্যই মেরেছে, ধাক্কা এখনোই বলছি ধাক্কা মেরেছে। কবার মেরেছে ধাক্কাটা? প্রথম ন্যাশনাল হাইওয়েতে একবার মেরেছে, তারপর ওনাদের ওভারটেক করে আমি একবার দাঁড় করার চেষ্টা করি, আমাদের গাড়ি থেকে একজন নামে পিছন থেকে, ডান থেকে। কে নামে? প্রদীপ? না, প্রদীপ না, মন্টু নেমেছিল। দিয়ে মন্টু নেমেছিল, তারপর আবার উঠে পড়ে ম্যাডাম আবার বলে ওনাকে একটু দাঁড় করাতে, তখন আমি গাড়িটাকে টেনেছিলাম মানে ওই যে জিটি রোডের মধ্যে, মানে যেটা সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে। তখন ওর গাড়ি আমার আগে, তখন আর ওকে আমি ওভারটেক করতে পারিনি। আচ্ছা, মানে টানার কারণটা কি ছিল? কারণ মানে ও মেরে আমাকে চলে গেল, কেন মারলো, ওকে একটু দাঁড় করা, এটা ম্যাডাম বলেছিল। মানে দুবার মারা হয়েছিল গাড়িতে ধাক্কা? ন্যাশনাল হাইওয়েতে একবার মারা হয়েছিল, তারপর যখন ওল্ড জিটি রোডে ও ঢুকে যায়, আমিও ওর পেছনে গিয়ে সামনেই দাঁড় করিয়ে দিই ওর গাড়ি, কিন্তু ও কোনো রকম ভাবে আবার পালিয়ে যায়। তারপর যে পালিয়ে যায়, তারপর আর ওকে দাঁড় করাতে পারি। মানে তখন ধাক্কা মেরেই পালিয়ে যায়? তুমি কতদিন গাড়ি চালাচ্ছ? তাও আমি 2007 থেকে। এদের গাড়িটা আমি এই 1 মাস এখনো হয়নি, এর আগেও চালিয়েছি। মোটামুটি 1 বছর কি 8-9 মাস ধরে, যখন ডাকে তখন যাই। বললো যে তুমি নিয়ে যেতে, ওনার মাও আমার গাড়িতে চেপেছে। হ্যাঁ, বললো সেটা। রাতেও কি তুমি ইয়ে করো, মানে নিয়ে যাও ওকে? রাতে বলতে নাই, আমরা বিয়ে বাড়িতে এসেছিলাম, বিয়ে বাড়ি মিটে গেছিল 22 তারিখ, সারাদিন রেস্ট নিয়েছিলাম সবাই। এবার রেস্ট নিয়ে আমরা 9টার সময় এখান থেকে রওনা দিয়েছিলাম। গয়া যাচ্ছিল না? তুমি তাহলে এই হঠাৎ ইফটিজিংটা আনলে কেন? আমি আনিনি তো। প্রথম দিন কে বলেছিল টিজিংয়ের কথা? প্রথম দিন কে বলেছিল? ওটা যারা পেছনে বসেছিল। আর তোমার তো বক্তব্য যে এরকম ওরা কটূক্তি করেছে বলতে আমাদের দিকে তাকাচ্ছিল, এইটুকুনি আমার বলা ছিল। যে ও ভয় পেয়ে গেছিল, পালিয়ে গেছিল, তার কারণ হচ্ছে নাকি ভয় পেয়ে গেছিল। কি বলবেন? আচ্ছা, বাবলু যাদব যে ধরা পড়েছে, তার যে গাড়িতে আরও যে কজন ছিল বাকিজনরা এখনো ধরা পড়েনি, মানে তারা এখনো অধরা, এত দিন হয়ে গেল এখনো অধরা।
আর উনি কি বলেছেন, উনি ভয় পেয়ে গেছিলেন? আচ্ছা, মানে যখন দেখছে যে আমার যদি কোনো দোষ না থাকে, আমি যদি কোনো দোষ না করি, আমি ভয় কেন পাবো? আমি কোনো দোষ করিনি। আমাকে যদি পুলিশ ধরেও নিয়ে যায়, আমি বলবো স্যার আমি কোনো দোষ করিনি, আমি যাচ্ছিলাম, এরম পাশে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি মানবিকতার খাতিরে আমি তাদেরকে হেল্প করছি। তা আমার যখন মানুষের মধ্যে কোনো গিল্টি ফিলিং থাকবে, মানুষ তখনই না ভয় পাবে। ভয়টা তো হঠাৎ করে কেউ পাবে না। সেটা বার করা তো পুলিশের কর্তব্য, পুলিশের ডিউটি, প্রশাসনের কাজ, যে কে মিথ্যা বলছে কে সত্যি বলছে, মানে এটা তো পুলিশকে বার করতে হবে যে কেন এই কথাগুলো আসছে, এখনও কেন অধরা। এগুলো তো মানে আমার কাছে একটা কোশ্চেন মার্ক হয়ে রয়েছে যে এখনও কেন এত ঘন্টা, এতগুলো দিন চলে গেল, তাও কেন বাকিরা অধরা, শুধুমাত্র একজনই ধরা পড়লো। আপনাদের গাড়ির ড্রাইভার রাজদেও শর্মা, তার যেটা বক্তব্য সেটা হচ্ছে গাড়িতে ইফটিজিং হয়েছে, আসলে প্রচণ্ডকে ইফটিজিং করেছে, সে নাকি সে দেখেনি, তার নজরে পড়ে। পাশাপাশি জোরে গাড়ি চালিয়েছিল, প্রায় 100 কিলোমিটার গতিবেগ ছিল, তার কারণ যখন তাদের গাড়িতে ধাক্কা মারে সাদা গাড়িটা, তখন নাকি চন্দ্রাই বলে যে গাড়িটাকে ধাওয়া করে ধরতে, সেইটা করতে গিয়ে ও গাড়ির দুর্ঘটনা ঘটে। প্রথম দিকের যদি আপনি একদম ফার্স্টের ভিডিও ফুটেজ দেখেন, সে মানে আপনাদের যে ফুটেজগুলো হয়েছে মিডিয়ার, সেগুলো যদি দেখেন, তাহলে দেখতে পাবেন যে রাজদেও শর্মা এবং মিন্টু মণ্ডল দুজনেই রীতিমতো জোর দিয়ে বলেছেন, এবং যে মন্টু বলে ছেলেটি ছিল সেও বলেছে যে তারা রীতিমতো মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল, বিভিন্ন রকম ইঙ্গিত করছিল, অঙ্গভঙ্গি করছিল। যতবার তারা এগিয়ে যেতে গেছে তাদেরকে নাকি আটকে দেওয়া হয়েছে, এবং খুব সম্ভবত মানে ইন্ডিকেটারও একটু উল্টোপাল্টা হচ্ছিলো, কেন ডান দিকে না বাঁ দিকে, জাস্ট আমার এটা মনে নেই খুব একটা, মানে ডান দিকে ইন্ডিকেটার দেখিয়ে বাঁ দিকে যাচ্ছিলো, এরকম কিছু একটা বলা হয়েছে। তা এবার এই বক্তব্যটা তো ওনারা পেশ করেছেন, মানে এরকমও বলা হয়েছে যে যদি আমরা মাঝখানে গাড়ি থামাতাম তাহলে হয়তো ম্যাডামকে গাড়ি থেকে নামিয়ে নেওয়া হতো। তারা মদ্যপ অবস্থায় ছিল, ড্রাঙ্কার হয়ে তারা গাড়ি চালাচ্ছিল এবং বিভিন্ন অঙ্গভঙ্গি করছিল, সেগুলো খুব সম্ভবত হয়তো ক্যামেরাতে ধরাও পড়েছে অঙ্গভঙ্গিগুলো কয়েকটা জায়গায়। তা হঠাৎ করে এতটা কথার মধ্যে ফারাক আসছে, এটাই তো আমার একটা জিজ্ঞাসা ছিল, যে কেন এতটা কথার মধ্যে ফারাক আসছে। আর যেটা কথা হচ্ছে যে আমার মেয়ে সুতন্দা যদি বলে থাকে যে ওনাকে জোরে তুমি গাড়ি চালাও, গাড়িটাকে গিয়ে ধরো, ড্রাইভারের, একটা ড্রাইভার তার কি কর্তব্য আমি এটা মনে করছি, একটা ড্রাইভার তার উচিত কি যে আমি কিভাবে আমার যাত্রীকে সেফ দেব, সুরক্ষা দেব। আমরা তো এরকম অনেক সময় দেখি, আমরা হয়তো কোনো গাড়ি করে বাইরে এমনি নর্মালি যাচ্ছি, হয়তো কোনো জায়গায় গন্তব্যস্থলে পৌঁছতে খুব একটু তাড়াতাড়ি ব্যাপার আছে, হয়তো একটু দেরি হচ্ছে, সেখানে আমরাও হয়তো অনেক সময় ড্রাইভারকে বলবি দাদা একটু টেনে চালান না, আমরা প্রত্যেকেই বলি, এটা নর্মালি আমরা প্রত্যেকেই বলে থাকি, এবং বাসাতেও অনেকে বলে যে দাদা আমার অমুক ট্রেনটা মিস হয়ে যাবে, একটুখানি টেনে চালান। তা সেক্ষেত্রে কি ড্রাইভার কথা শোনে? ড্রাইভার তো ইগনোর করে, জাস্ট কথাগুলোর কোনো অ্যান্সারই করে না অনেক সময়। এটা তো পুরো গাঝাড়া কথা হয়ে যাচ্ছে কোনো। তাহলে উনি প্রথম যখন এই বয়ানটা দিয়েছিলেন, তখন এই বয়ানটা তার কোথায় ছিল যে গাড়ির যিনি মালিক তিনি আমায় বয়ান বলেছিলেন যে জোরে গাড়ি চালাও ভাই, আমি তাই জোরে গাড়ি চালিয়ে হঠাৎ করে গিয়ে ধুম করে ধাক্কা মেরে একবারে মালিককে মেরে দিলাম। হ্যাঁ, এটা কোনো কথা হলো? 100 কিলোমিটার বেগে কি তারও বেশি বেগে আমি ঠিক জানি না, যাই হোক 100-র কম তো নয়। তার এই বেগে আমি গাড়ি চালাবো, আমি ড্রাইভার, স্টিয়ারিং আমার হাতে, আমার কন্ট্রোল কতখানি। কেউ 20-তে গাড়ি চালায় স্কুটি, কেউ 40-এ চালায়, কেউ 60-এ চালায়, যার হাতের কন্ট্রোল যতটা থাকবে সে সেই কন্ট্রোলে চালাবে। কেউ 100-তে চালায় বলে, কেউ 80-তে চালায় বলে আমাকে 80-তে চালাতে হবে, কি আমাকে 100-তে চালাতে হবে? আমার পিছনের যাত্রী, আমার পাশের যাত্রী বলছে বলে আমার চালাতে হবে? আমি ড্রাইভার, আমার কি ডিউটি? সুতন্দ্রা যে বলেছিল তার কি মানে প্রমাণটা কি, তার প্রুফটা কি? এখনো পর্যন্ত তো হঠাৎ করে এই গল্পটা আমার সামনে চলে এলো, মানে এই এতদিন বাদে হঠাৎ করে এই গল্পটা আসার মানেটা কি দাঁড়াচ্ছে? মানে তাহলে যে প্রথম যে সাক্ষাৎকারটা দিয়েছে, সেই সাক্ষাৎকারে এই কথাটা কোনো জায়গায় তো এখনো পর্যন্ত উল্লেখ হয়েছে বলে আমার মনে পড়ছে না। যে প্রথম সাক্ষাৎকারে যে নিজেই বলছে যে ম্যাডামকে, ওদের মধ্যেই 3 জনকে আমি দেখেছি যে
বলতে ম্যাডামকে নামিয়ে নেওয়া হতো, এরা মদ্যপ অবস্থায় ছিল, ইপটিজিং করছিল, এই এই কথাগুলো আসার পরে হঠাৎ করে সে নাকি ইপটিজিং কিছু চোখেই দেখলো না। এবং যার পরিপ্রেক্ষিতেই আপনারা বলেছিলেন যে নারীদের নিরাপত্তা। অবশ্যই। তাহলে এখানে এখানে মানে এই গলতিটা তো পুলিশকেই ধরতে হবে। এই গলতিটা তো আমার পক্ষে গিয়ে তার কলার ধরে বার করা সম্ভব নয়। এই কাজটা তো গভর্নমেন্ট আমাকে পারমিশন দেবে না। আপনি প্রথম থেকে বলছিলেন যে এই যারা এইটার সঙ্গে দুর্যুক্ত বা দোষী সকলকেই পুলিশ গ্রেফতার করবে। আমি প্রথম থেকেই বলছি, গাড়ির চালক কি মিথ্যা বলছে? সেটা তো মানে মিথ্যা কোনটা যখন ভার্সন যখন চেঞ্জ হয় তার মধ্যে একটাই সত্যি, একটাই হবে। সেই সত্যি কোন কথাটা? ওর দাবিটা কি সত্যি মনে হয় যে সুতন্দ্রা বলেছিল জোরে গাড়ি চালাই ধরতে? তাহলে সেই ভার্সনটা প্রথম দিন দেয়নি কেন? আমার প্রশ্নটা এইখানে, যে সুতন্দ্রা বলেছিল আমাকে জোরে গাড়ি চালিয়ে ধরতে, তা প্রথম যখন সে ভার্সন দিচ্ছে তখন তো ওখানে কোথাও এই কথাটা উল্লেখ হয়েছে বলে মানে আমি তো এখনো পর্যন্ত আমার দেখিও নি, কানেও আসেনি। হঠাৎ করে আজকে এই কথাটা কোত্থেকে উড়ে এলো? উড়ে আসার মতো কথা হয়ে গেছে। জবানবন্দি নিয়েছে পুলিশ, রাজদেবকে তো এখনো ডাকা হয়নি। আচ্ছা, পুলিশ কি চাইবে, কি বলবে? অবশ্যই তাকে ডাকতে হবে, অবশ্যই তার জবানবন্দি নিতে হবে, যে তাকে এবং জবানবন্দি নিতে হবে এবং তাকে জিজ্ঞাসা করতে হবে যে সে এইভাবে কেন কথাগুলোকে বদল করছে। এবং যখন ওরা মিডিয়ার সামনে বলছে যে মদ্যপ অবস্থায় ছিল, ইপটিজিং হচ্ছিল, মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল, ম্যাডামকে ধরে নিত, বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করেছে, বারে বারে আমাদের গাড়িকে ড্যাশ করেছে এবং ড্যাশ করে আমাদের অন্য পথে যেতে বাধ্য করা হয়েছে, এই কথাটাও বলা। এবং যখন ওরা মিডিয়ার সামনে বলছে যে মদ্যপ অবস্থায় ছিল, ইপটিজিং হচ্ছিল, মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল, ম্যাডামকে ধরে নিত, বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করেছে, বারে বারে আমাদের গাড়িকে ড্যাশ করেছে এবং ড্যাশ করে আমাদের অন্য পথে যেতে বাধ্য করা হয়েছে, এই কথাটাও বলা হয়েছে। যে অন্য পথে যেতে আমরা এনএইচ দিয়ে যাচ্ছিলাম, আমাদেরকে অন্য পথে যেহেতু ঢোকানো হয়েছে, আমরা সেই জন্য ভেবেছিলাম ওই রাস্তা দিয়ে গিয়ে আবার মেন রাস্তায় উঠে পড়বো। তা তার মধ্যেই আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তা এইটা হবার পরে তো মানে হঠাৎ করে চেঞ্জ, কথার মধ্যে চেঞ্জ। এটা কি মনে হয় আপনার যে এবং সত্য উদ্ঘাটনের জন্য তো সবাইকে ধরতে হবে। সত্য উদ্ঘাটনের জন্য শুধু ওই 1 সেকেন্ড 2 সেকেন্ডের সিসিটিভি ফুটেজ তো কোনো সত্যতা উদ্ঘাটন করতে পারবে না। যখন ওই ঘটনাটা ঘটেছে 1 সেকেন্ড 2 সেকেন্ড, কিন্তু রিল প্লে তো করেছে অনেকক্ষণ, 10 মিনিট কি 15 মিনিট, যাই হোক পারফেক্ট টাইম আমি বলতে পারছি না, যেটুকু সময়ই করে থাকুক, সেই আপনার পেট্রোল পাম্প থেকে যে রিল প্লে শুরু হয়েছে তা সেই পুরো সিসিটিভি ফুটেজটা তো চাই। সেই সিসিটিভিটা তো দেখতে হবে যে কতটায় কাকে কখন। এবং এটাও বলেছে যে একবার বোধহয় বলেছে যে আমাকে ডিভাইডারে ঠেকেছে, বাঁদিকে কখনো আমার রং চটে গেছে, মানে যাই হোক এরকম কিছু সব বলেছে। এবং সেখানে এই কথাটা হঠাৎ করে কোথা থেকে চলে এলো? না, পুলিশ আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। তবে আমার একটাই বক্তব্য, যেটা আমি প্রথম থেকে এখনো পর্যন্ত বলে আসছি, দুটো গাড়িতে যারা প্রত্যেকে ছিল, ওই গাড়িতে শুধুমাত্র শুনছি একজনই ধরা পড়েছেন, এবং ওই গাড়িতে তো একজন ছিলেন না, আরও অনেকে ছিলেন। তা প্রত্যেককে ধরা হোক, প্রত্যেককে সেইভাবে মানে তদন্তের আওতায় আনা হোক। এবং তারা যদি কোনো রকমভাবে কথা চেঞ্জও করে, সেই কেন চেঞ্জ করার কারণটা কি? এবং যখন তারা বলছে যে মিডিয়ার সামনে যে মদ্যপ অবস্থায় যুবকরা ছিল, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল, আমাদের ম্যাডামকে বিভিন্নভাবে ইপটিজিং করছিল, অঙ্গভঙ্গি করছিল, যাই হোক, কিন্তু যখন এফআইআর লেখা হয়েছে তার মধ্যে এই লেখাগুলো নেই কেন? এবং আমাদের কাছে যে এফআইআরটা কেউ একজন ছবি তুলেছেন, তা সেটা দেখা যাচ্ছে কোনো হাতে লেখা নয়, টাইপ করা এফআইআর। তাহলে এখানে গলতিটা কোনখানে, মানে সেটা তো আমি বলতে পারবো না। এই কথাগুলো নেই কেন নেই, আসছে না কেন? অভিযোগ অবশ্যই করছি। এইগুলো আমার প্রত্যেকটা আমাকে অ্যান্সার করতে হবে, এই কথাগুলো, এই প্রশ্নগুলো আমার অ্যান্সার চাই। এবং
অ্যাক্সিডেন্টের পরে ওরা যে গাড়ি থেকে বেরিয়েছে, মানে পুরো ফার্স্ট টু লাস্ট গাড়ি থেকে বেরিয়েছে, চাবি কেড়েছে, এই সমস্ত ফুটেজ আমার চাই। যে গাড়ি থেকে বাবলু যাদবের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রাশ ড্রাইভিং কেস দেওয়া হয়েছে, আপনাদের গাড়িতে যারা ছিল তাদের কারো বিরুদ্ধে এখন কিছু মামলা হয়নি, কি বলবেন? সেটা পুলিশ দেখুক, আমি তো আমার বয়ান তো আমি বলেই যাচ্ছি। এবার পুরো ফুটেজ আমার চাই, যে ওরা যে গাড়ি উল্টে গেছে, উল্টানোর পর যে গাড়ি থেকে তারা বেরিয়েছে, তারা চাবি কেড়েছে, তারা এত কিছু করেছে, এবং যে অ্যাম্বুলেন্সে করে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে নিয়ে যাওয়া হয়েছিল, সেই অ্যাম্বুলেন্স কোথায়? সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভার কোথায়? কোন অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে?